নমস্কার, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। বিএডে থার্ড সেমিস্টারের প্র্যাকটিকাম নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি। আর আজকে তোমাদের বাংলা পেডাগোজিক্যাল অ্যানালাইসিসের ভিডিও নিয়ে আলোচনা করব। এর আগে বাংলার উপরেই একটা পেডাগোজিক্যাল অ্যানালাইসিসের অন্য টপিকের উপর ভিডিও আপলোড করা আছে, সেটা তোমরা দেখে নিও প্লেলিস্ট চেক করে। আর আজকে একটি নতুন এককের উপর, অর্থাৎ আদাব, সমরেশ বসুর লেখা এই এককটার বিষয়ে কতগুলো উপ একক আছে সেটা নিয়ে আলোচনা করব। পুরো ভিডিওটা দেখলে তোমরা বুঝতেই পারবে। আর এছাড়াও কারণ এক একজন এক এক রকম পেডাগোজিক্যাল অ্যানালাইসিস লিখবে, সেই জন্য বিভিন্ন রকম টপিকের উপর আমি আলোচনা করছি। তাই এটা তোমাদের বাংলা 2 নম্বর পেডাগোজিক্যাল অ্যানালাইসিস, ওটা হবে ক্লাস 8-এর উপর। ভিডিওটিতে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং প্রয়োজনীয় মনে হলে চ্যানেলটিতে নতুন থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও। চলো স্টার্ট করছি আজকের ভিডিওটি। উপ একক কী বলেছে? প্রথমে 1 নম্বর, রাত্রির নিস্তব্ধতাকে সুতাকালে কাজ করি। এটা 1 নম্বর একটা পিরিয়ডের সংখ্যা। 2 নম্বর বলা হয়েছে যে আবার চুপচাপ নিস্তব্ধ পাল কাটে। 3 নম্বর, মাঝি চট করে আয় ভয় নাই। প্রত্যেকটা লাইন তুলে দাও, বুঝতে পারছো। 4 নম্বর, মাথা নিচু করে না তাগো। 5 নম্বর বলেছে কাছে মূল্যায়ন ও পুনর্শিক্ষণ। মোট পিরিয়ডের সংখ্যা তাহলে একটা একটা করে টোটাল কটা হবে? 5টি হবে পিরিয়ডের সংখ্যা। আর চিহ্নিত উপ এককটি বিশ্লেষণ করা হলো, অর্থাৎ কোন উপ এককটা? 1 নম্বর উপ একক, যেটা রাত্রির নিস্তব্ধতাকে সুতাকালে কাম করি। তারপরে বলেছে আদব গল্পে লেখক হিন্দু মুসলমান সাম্প্রদায়িক সম্পত্তির ছবি তুলে ধরেন। শহরে হিন্দু মুসলমানের দাঙ্গা বাধায় 144 ধারা অনুযায়ী কারফিউ অর্ডার জারি হয়েছে। মৃত্যু বিভীষিকাময় অন্ধকার রাত্রি, মৃত্যু কাতর নারী শিশুর চিৎকার স্থানে স্থানে আবহাওয়াকে বিভৎস করে তুলেছে। হঠাৎই শহরের রাস্তার ডাস্টবিনের 2 পাশে 2টি প্রাণী নিস্তব্ধ নিশ্চল অবস্থায় প্রতীক্ষারত থাকতে দেখা যায়। তাদের মধ্যে একজন নায়ের মাঝি, বাড়ি বুড়িগঙ্গার পাড়ে সুবইডায়। অন্যজন নারায়ণগঞ্জে সুতাকলে কাজ করে, বাড়ি চাষারা নারায়ণগঞ্জে কাছে। এবার উপ একক 2 কি বলা হয়েছে? আবার চুপচাপ নিস্তব্ধ পল কাটে। সেদিন রাতে তাদের প্রতিটা মুহূর্ত কেটেছিল মৃত্যুর প্রতীক্ষার মতো। মানুষ জাতের ওপর তাদের নির্মম নিষ্ঠুরতার উপর সুতা মজুর ও মাঝি দীর্ঘ নিঃশ্বাস ফেলেছিল। অন্ধকারের মধ্যে তাদের দুজনের চোখে দুজনের প্রতি অবিশ্বাস ভরে উঠেছিল। এরপরে আছে 3 নম্বর উপ একক, মাঝি চট করে ড্যাশ ড্যাশ ড্যাশ, মানে অর্থাৎ লাইনটা যেটা কি বলা হয়েছে? হেদিকে দেখ। মাঝি ও সুতা মজুরের জাতিগত পরিচয় জানা যায়। তারপরে বলেছে যে খবরের কাগজের সঙ্গে সংযোগ থাকায় সুতা মজুর সমস্ত অশান্তি দাঙ্গার মূলে মুসলমানদেরই দোষ দেয়। অন্যদিকে মাঝির বক্তব্য ছিল অশান্তি করে দেশের কোনো উপকারই হবে না। গঙ্গার ফলে মাঝির নৌকা ডুবে গিয়ে রোজগার বন্ধ হয়েছে। এরপরে আছে উপ একক 4, মাঝির সংকেত না তাগো কাছে। বহুদিন বাড়ির খবর না পাওয়ায় মাঝি ঠিক করে নৌকো না পেলে সাঁতার কেটে এসে বুড়িগঙ্গা পার হবে। হঠাৎ বুটের আওয়াজ ও চিৎকারে সুতা মজুরের বুক কেঁপে উঠল। সুতা মজুরের বিহ্বল চোখে ভেসে উঠল মাঝির বুকের রক্তে তার সন্তান ও বিবির জামা শাড়ি রঙা হয়ে উঠেছে। সেদিনের দাঙ্গায় দুশ্মনরা মাঝিকে তার ঘরে ফিরতে দিল না। এরপরে বলা হয়েছে পূর্বর্জিত জ্ঞান। প্রথমে 1 নম্বর বলা হয়েছে শিক্ষার্থীরা বিভিন্ন লেখকের দ্বারা লেখা সাম্প্রদায়িক বিদ্বেষ প্রবণ গল্প পূর্বে পাঠ করেছে। 2 নম্বর, শিক্ষার্থীরা সকলেই কারফিউ জারি করাকালীন শহরের পরিস্থিতির সঙ্গে পরিচিত। 3 নম্বর, প্রেম এবং মানবতা কিভাবে মানুষকে সহনশীল এবং সহমর্মী করে তুলতে পারে সে সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা আছে। 4 নম্বর, একটি আদর্শ সমাজ কিভাবে গঠন করা সম্ভব হবে সে সম্পর্কেও শিক্ষার্থীরা পরিচিত। এরপরে আছে সংশোধিত ব্লুমের ট্যাক্সোনমি অনুযায়ী উদ্দেশ্যসমূহ। তথ্যগত জ্ঞান। স্মরণের মধ্যে থেকে শিক্ষার্থীরা কী কী জিনিস জানতে পারবে? 1 নম্বর হচ্ছে আদব গল্পের কবির নাম উল্লেখ করতে পারবে। 2 নম্বর, একটি আদর্শ সমাজের বৈশিষ্ট্যগুলো শনাক্ত করতে পারবে। 3 নম্বর, গল্পটি কোন পত্রিকার প্রথম প্রকাশিত হয় তা স্মরণ করে বলতে পারবে। তারপরে আছে বোধমূলক। শিক্ষার্থীরা 1 নম্বর, গল্পে কোন সময় পর্ব উঠে এসেছে তা বলতে পারবে। 2 নম্বর বলা আছে আদব শব্দের অর্থ অনুধাবন করতে পারবে।
3 নম্বর, গল্পটি কিভাবে মানুষের ঐক্য ও সহনশীলতার প্রতীক হয়ে উঠেছে তা বলতে পারবে। 4 নম্বর, গল্পের সারাংশ লিখতে পারবে। এরপরে আছে প্রয়োগ। প্রয়োগ থেকে কী কী জানতে পারবে। 1 নম্বর, গল্পে ব্যবহৃত শব্দগুলি দ্বারা সঠিকভাবে বাক্য গঠন করতে পারবে। 2 নম্বর বলা হয়েছে যে সমধর্মী কবিতা বা গদ্যের নাম লিখতে পারবে। এর পরবর্তী পয়েন্ট বিশ্লেষণ। শিক্ষার্থীরা কী কী জিনিস জানতে পারবে। 1 নম্বরে বলা হয়েছে হিন্দু মুসলমান সম্প্রীতির আবহ গল্পে কিভাবে ফুটে উঠেছে তা বিশ্লেষণ করতে পারবে। 2 নম্বর, গল্পটির ঐতিহাসিক প্রেক্ষাপট বিশ্লেষণ করতে পারবে। এর পরবর্তী পয়েন্ট মূল্যায়ন। 1 নম্বর, কারফিউ চলাকালীন সমাজের বিশৃঙ্খল রূপচ্ছবি বিচার করতে পারবে। 2 নম্বর বলেছে গল্পের নামকরণের সার্থকতা বিচার করতে পারবে। এর পরবর্তী পয়েন্ট হলো সৃজন। সৃজন থেকে শিক্ষার্থীরা কী কী জিনিস জানতে পারবে। 1 নম্বর, সময়ের ঐতিহাসিক প্রেক্ষাপটের সঙ্গে তুলনা করে বিকল্প একটি রচনা তৈরি করতে পারবে। এর পরবর্তী পয়েন্ট হলো ধারণাগত জ্ঞান। তাহলে ধারণাগত জ্ঞানের মধ্যে যে ভাগগুলো আছে প্রথমে সেগুলো দেখে নিই। দেখো, প্রথমেই বলা হয়েছে যে 1 নম্বরে স্মরণ থেকে শিক্ষার্থীরা কী কী জিনিস জানতে পারবে। 1 নম্বর, লেখকের ছদ্মনাম কী তা বলতে পারবে। গল্পে হিন্দু মুসলমান দাঙ্গার ঘটনার মধ্যে দিয়ে অন্য কোনো কাহিনী ফুটে উঠেছে তা বলতে পারবে। এরপরে আছে বোধমূলকের মধ্যে শিক্ষার্থীরা 1 নম্বর, গল্পের চরিত্র দুটোর পরস্পরের কাছে পরিচয় গোপনের কারণ নির্ণয় করতে পারবে। 2 নম্বর, গল্পে 144 ধারা আর কারফিউ অর্ডার জারি শব্দের ব্যাখ্যা করতে পারবে। এরপর আছে প্রয়োগে 1 নম্বরে বলা হয়েছে অন্যান্য রচনার সঙ্গে এই গল্পের সাদৃশ্য খুঁজে বার করতে পারবে। তারপরে আছে বিশ্লেষণে বলা হয়েছে অন্যান্য রচনার সঙ্গে এই রচনার কারণ বিশ্লেষণ করতে পারবে। 2 নম্বর, বোধ হয় কুকুর বলার কারণ বিশ্লেষণ করতে পারবে। এরপর হলো মূল্যায়ন। গল্পে হিন্দু মুসলমানের দাঙ্গা কেন মুখ্য বিষয় তা বিচার করতে পারবে। তার পরবর্তী হলো সৃজন। আমাদের বর্তমান জীবনে কারফিউ অর্ডার জারি করা হলে তা সমাজ পরিবেশে কতটা এবং কেমন প্রভাব ফেলবে তা কল্পনা করে নিজের ভাষায় লিখতে পারবে। এর পরবর্তী পয়েন্ট হলো পদ্ধতিগত জ্ঞান। তার মধ্যে হলো বোধমূলক। জাতিগত বিভেদ বর্তমান জীবনের ক্ষেত্রে কতটা প্রাসঙ্গিক তার সাপেক্ষে যুক্তি দিতে পারবে। তারপরে বিশ্লেষণের মধ্যে বলা হয়েছে একটা আপাত দাঙ্গার আড়ালে যে মুখ্য বিষয়টি গল্পে ফুটে উঠেছে তার সাপেক্ষে যুক্তি দিতে পারবে। অধিজ্ঞানের মধ্যে প্রয়োগের থেকে 1 নম্বর হচ্ছে দুটো বিপন্ন মানুষ কীভাবে সাম্প্রদায়িক ভেদরেখা মুছে ফেলে নিজেদের আত্মার আত্মীয় হয়ে উঠতে পারে তা নিজের ভাষায় লিখতে পারবে। তার পরবর্তী পয়েন্ট হলো মূল্যায়ন। একটি ধর্মনিরপেক্ষ সমাজ কীভাবে আদর্শ হয়ে উঠতে পারে তা বিচার করতে পারবে। এরপর হলো সৃজন। 1 নম্বর, গল্পটির একটি বিকল্প নামকরণ করতে পারবে। 2 নম্বরে বলা হয়েছে আদাব শব্দটিকে কেন্দ্র করে নিজের বন্ধুর সঙ্গে এই বিষয়ে সংলাপ রচনা করতে পারবে। এর পরবর্তী পয়েন্ট হলো শিখন কৌশল। শিক্ষণ পদ্ধতি। বক্তৃতা, আলোচনা, প্রতিপাদন এবং প্রশ্নোত্তর পদ্ধতির মাধ্যমে শিক্ষক দিনের পাঠে অগ্রসর হবেন। লেখক সমরেশ বসু আলোচ্য গল্পে যে ঐতিহাসিক প্রেক্ষাপট সাম্প্রদায়িক দাঙ্গার ছবি উপস্থাপিত হয়েছে তা বক্তৃতার মাধ্যমে শিক্ষিকা তুলে ধরবেন। তারপর হচ্ছে বিপন্ন মানুষ কীভাবে সাম্প্রদায়িক ভেদরেখা মুছে ফেলে নিজেদের আত্মার আত্মীয় হয়ে উঠতে পারে তার অপরূপ চিত্র শিক্ষিকা আলোচনার মাধ্যমে প্রকাশ করবেন। মনীষীদের জীবনী, ভারতের প্রাচীন ইতিহাস বোঝার জন্য শিক্ষিকা প্রতিপাদন পদ্ধতির সাহায্য নেবেন। কিভাবে সমাজকে সাম্প্রদায়িক চেতনামুক্ত, আরও সভ্য, ভদ্র ও বিবেকবান করে তোলা যায় তা প্রশ্নোত্তরের মাধ্যমে শিক্ষিকা তুলে ধরবেন। এর পরবর্তী পয়েন্ট হলো পাঠ সহায়ক সরঞ্জাম ও উপকরণের ব্যবহার। গল্পে মূল ভাব সংবলিত একটি চিত্র ব্যবহৃত হবে। তারপর হচ্ছে সমর্থক উদ্ধৃতির একটি তালিকা তুলনামূলক আলোচনার সময় ব্যবহৃত হবে। শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণের জন্য কাজী নজরুল ইসলাম রচিত মোরা দুই সহোদর ভাই, জাতের বজ্জাতি এবং রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ভারততীর্থ কবিতা পাঠ করে শোনানো হবে। চক ও ব্ল্যাকবোর্ডের ব্যবহার। যেসব নতুন শব্দার্থ গল্পের মূল ভাবনা
প্রয়োজনীয় তথ্যাদি, গল্পে প্রকাশিত লেখকের কাব্য ভাবনার স্তর প্রভৃতি শিক্ষিকা বোর্ডে লিখবেন এবং শিক্ষার্থীরা তা খাতায় লিখে নেবে। এরপরে আছে দেখো অষ্টম শ্রেণী আদাব সমরেশ বসু, ডান দিকে তারিখ দেবে। তারপরে হচ্ছে শব্দার্থ, অর্থাৎ আদাব শব্দের অর্থ কি নমস্কার। 2 নম্বর বলা হয়েছে যে টোয়েলদার পাহারাদার। 3 নম্বর গুপ্তঘাতক গোপনে হত্যা করে যে। 4 নম্বর নির্জীব যার জীবন নেই। গল্পে প্রকাশিত কাব্য ভাবনা স্তর হিন্দু মুসলমান দাঙ্গা, সবার উপরে মানব ঐক্য ও সহনশীলতা। এইভাবে করে শিক্ষিকা মহাশয় বোর্ডে পুরো বিষয়টি বুঝিয়ে দেবেন এবং এইভাবে তোমরা ব্ল্যাকবোর্ডের ব্যবহারগুলো তোমাদের খাতাতেও কালো পেপারের মধ্যে হোয়াইট কালারের যে পেনগুলো থাকে সেই পেনের সাহায্যে লিখে সুন্দর করে বুঝিয়ে দেবেন। এর পরবর্তী পয়েন্ট কি আছে তাহলে দেখে নিই। এর পরবর্তী পয়েন্টে বলা হয়েছে অনুশীলনী বা অনুসন্ধানী প্রশ্ন। দাঙ্গার ফলে সমাজে কিরূপ পরিস্থিতি হয়? দাঙ্গার ফলে একটি আদর্শহীন সমাজের ছবি উঠে আসে। চারিদিকে লড়াই, হানাহানি, মৃত্যু, লুটরাজ, অগ্নিসংযোগ, এক কথায় আইন শৃঙ্খলার চরমতম অবনতি সৃষ্টি হয়। হিন্দু আর মুসলিম মোরা দুই সহোদর ভাই অংশটির মাধ্যমে কবি কী তুলে ধরতে চেয়েছেন? কাজী নজরুল ইসলাম হিন্দু মুসলমান সম্প্রদায়ের মানুষকে দুই সহোদর ভাইরূপে ঘোষণা করেছেন। কবি তাদের দেখেছেন একই বৃন্তে ফুটে ওঠা দুটি ফুলের মতো। তারপর বলা হচ্ছে যে সাম্যবাদের পীঠস্থান ভারতবর্ষ তাদের শান্তিপূর্ণ সহাবস্থানের সুন্দর ছবিটি তুলে ধরেছেন। কাজের পাতা 1 নম্বর হচ্ছে আলোচ্য গল্পে দাঙ্গা সমকালীন সময়ের ঐতিহাসিক প্রেক্ষাপট উল্লেখ করো। 2 নম্বর সত্য মিথ্যা নির্ণয় করো। এ সমরেশ বসুর ছদ্মনাম কালকুট, সত্য না মিথ্যা। তারপরে খ বলা হয়েছে দাঙ্গা বেঁধেছে হিন্দু আর বৌদ্ধ, সত্য না মিথ্যা। গ বলা হয়েছে শহরে 144 ধারায় কারফিউ অর্ডার জারি হয়েছে, সত্য না মিথ্যা। ঘ আদব গল্পটি 1950 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, সত্য না মিথ্যা সেটা তোমাদের লিখতে হবে। 3 নম্বর শূন্যস্থান পূরণ করো। এ আদব গল্পটি প্রকাশিত হয় ড্যাশ পত্রিকার। খ বলা হয়েছে আদব গল্পে ড্যাশ নদীর প্রসঙ্গ রয়েছে। গ গল্পে ড্যাশ সময় পর্বের কথা বলা হয়েছে। ঘ মিলিটারি টহলদারি গাড়িটি ড্যাশ পার্কের পাশ দিয়ে পাক খেয়ে গেল। এরপরে দেখো সব থেকে ইম্পর্ট্যান্ট জায়গাটাতে আমরা চলে এসেছি, যেই ছকটা সব থেকে গুরুত্বপূর্ণ। পুরো যেরকমভাবে আছে তোমরা ঠিক সেইভাবেই করবে ছকটা। দেখো স্মরণ থেকে, তারপরে বোধমূলক, প্রয়োগমূলক, বিশ্লেষণ, মূল্যায়ন হচ্ছে সৃজন। প্রত্যেকটা পার্টের মধ্যে আবার কিন্তু 4টে করে ভাগ আছে, অর্থাৎ নৈবিত্তিক, অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত, এইভাবে করে যে প্রশ্নগুলো এসছে সেইভাবে করে টোটাল। তারপরে ওটা হচ্ছে কটা প্রশ্ন করা হয়েছে এবং মার্কস কত, ব্র্যাকেটের ভিতরে প্রশ্নের সংখ্যা এবং ব্র্যাকেটের বাইরে হচ্ছে মার্কস, টোটাল নম্বর এবং শতকরাতে পার্সেন্টেজে। দেখো তথ্যগত জ্ঞান থেকে ধারণাগত জ্ঞান, পদ্ধতিগত এবং অধিজ্ঞান, এবং প্রত্যেকটা পার্ট থেকে আলাদা আলাদা করে দেখেছো। মোট নম্বর 17, তাহলে এখানে এটা হচ্ছে পার্সেন্টেজ করলে 34%, তারপরে 15 তাহলে 30%, এদিকে 10 20%, 3 6%, এদিকে 3 6%, 2 4%, টোটাল হচ্ছে গিয়ে 50। এদিকে হচ্ছে শতকরা, তাহলে কত হবে মোট নম্বর যদি 50, শতকরা 100-এ। এইভাবে করে তোমরা পুরো ছকটা খুব সুন্দর করে নেবে। এরপরে আমরা দেখে নেব কোশ্চেন পেপার অর্থাৎ অভিজ্ঞাপত্রটি। প্রথমে আমরা দেখে নিলাম যে প্রথমে ছকটা তোমরা কি করে করবে, পার্সেন্টেজ ডিভিশনটা, তারপরে দেখে নিচ্ছি অভিজ্ঞাপত্র। দেখো অভিজ্ঞাপত্রের মধ্যে প্রথমে তোমরা কোন ক্লাসের অবশ্যই লিখবে বিষয়, শ্রেণী লিখলে অষ্টম, বিষয় লিখবে, একক কী হচ্ছে আদাব সমরেশ বসু, পূর্ণমান কত 50, তোমাদের আগেই বললাম, সময় 1 ঘন্টা 30 মিনিট। নৈবিত্তিক প্রশ্নের মধ্যে কী আছে? 1 নম্বরে বলেছে সঠিক শব্দটি নির্বাচন করে শূন্যস্থান পূরণ করো। ক হঠাৎ ড্যাশ একটু নড়ে উঠল, ডাস্টবিন না গাছপালা। খ বলা হয়েছে ড্যাশ শিরশিরিয়ে উঠল দেহের সমস্ত শিরা উপশিরা, কি বলেছে আচম্বিতেই বা হঠাৎ। গ বলা হয়েছে শহরে ড্যাশ ধারা জারি করা হয়েছে, 144 না 145। ঘ শহরে দাঙ্গা বেঁধেছে ড্যাশ আর মুসলমানে, হিন্দু না বৌদ্ধ। 2 নম্বর সত্য মিথ্যা। ক চতুর্দিকে ছড়িয়ে পড়েছে মিলিটারি টহলদারি। খ বলা হয়েছে পরিচয় স্বীকার করতে উভয়ই নারাজ। 3 নম্বরে বামপক্ষর সঙ্গে ডানপক্ষ, অর্থাৎ 144 ধারা অন্ধকার, গুপ্তঘাতক,
আদব, আর এটা হচ্ছে নদী। এর সঙ্গে কোনটা মিল হবে? বুড়িগঙ্গা, চোরাগুপ্তা, মৃত্যু বিভীষিকাময়, কারফিউ জারি, সেলাম। এরপর আছে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। 4 নম্বর, নিম্নলিখিত শব্দগুলো সন্ধি বিচ্ছেদ করো। অশ্বারোহী, কান্না, উল্লাস, প্রতীক্ষা। 5 নম্বরে বলা হয়েছে সমরেশ বসুর লেখা দুটি উপন্যাসের নাম লেখো। খ বলা হয়েছে ডাস্টবিনের দুই পাশে প্রাণী দুটির পরিচয় কী ছিল। গ আদব গল্পটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। 6 নম্বরে ক বলা হয়েছে প্রথম প্রশ্নটা চাপা পড়ে অন্য কথা আসে, প্রশ্নটা চাপা পড়ার কারণ বিশ্লেষণ করো। খ বলা হয়েছে রাত্রির নিস্তব্ধতাকে কিভাবে কাঁপিয়ে দিয়েছিল। এরপরে আছে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। 7 নম্বর বোধহয় কুকুর কোন প্রসঙ্গের কথা বলা হয়েছে। 8 নম্বর শহরে 144 ধারা কারফিউ জারি করা হয়েছে, এর কারণ নির্ণয় করো। তারপরে পরিচয় স্বীকার করতে উভয় নারাজ, উভয়ের পরিচয় বর্ণনা করো। 10 নম্বর আপাত জাতিগত সাম্প্রদায়িক ভেদাভেদ কীভাবে সম্পূর্ণরূপে মুছে ফেলা যাবে বলে তুমি মনে করো। 11 নম্বর গল্পের একটি বিকল্প নামকরণ করো। এরপরে হচ্ছে রচনাধর্মী প্রশ্ন। 12 নম্বর সাম্প্রদায়িক ভেদাভেদ শূন্য আদর্শ সমাজ গড়ে তোলে কতটা প্রাসঙ্গিক বলে তুমি মনে করো, উত্তরের সাপেক্ষে তোমার যুক্তি দাও। 13 নম্বর এমনভাবে মানুষ নিষ্ঠুর নির্মম হয়ে ওঠে কী করে, উদ্ধৃতিটি আলোকে সবসময় ঐতিহাসিক প্রেক্ষাপটটি নিজের ভাষায় লেখো। এখানেই ভিডিওটি শেষ করছি।